মাটির চুলাটা লেপে মুছে রান্নার উপযোগী করে নিচ্ছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি গ্রামের বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আজ রবিবার, এখন বিকাল 3টা বাজে। বাসা থেকে বের হয়ে একটা অটোরিকশা নিয়ে বাস কাউন্টারে চলে আসলাম। আসার সাথে সাথে বাস পেয়ে গেছি, উঠে বসে পড়লাম। চলে যাচ্ছি ফেনী। যেতে যেতে সন্ধ্যা পার হয়ে যাবে, রাতে সোমার বাসায় থাকব। আজ সোমবার, এখন সকাল 7:30 বাজে। রাতে মেয়ের বাসায় ছিলাম, এখন বাড়ি চলে আসলাম। বাড়ি ঘরের কী অবস্থা হয়েছে দেখুন। তালা খুলে ব্যাগপত্রগুলো ঘরে নিয়ে যাচ্ছেন। বাড়ি এসে চারিদিকে তাকিয়ে দেখছি আমাদের এদিকে একেবারে ময়লা হয়ে আছে। ধুলা, বালি, পাতা এসব পড়ে নোংরা হয়ে আছে। এগুলি ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। কাপড় চেঞ্জ করে আমরা জমিতে চলে আসলাম। এই হলো আমাদের সরিষা। আরও 8-10 দিন আগেই সরিষা পেকে গিয়েছিল, তো আমরা কুষ্টিয়া যাব, এই কারণে বাড়ি আসি নাই। সবাই সরিষা বুনেছিল, সবার সরিষা উঠিয়ে নিয়ে গেছে, শুধু আমাদেরটা রয়ে গেছে। পেকে কালো হয়ে আছে ছড়াগুলো, তবে সরিষা নষ্ট হয় নাই। এখন উঠাতে গেলে হয়তোবা কিছুটা সরিষা ঝরে পড়ে যাবে, কিছুই করার নাই, ভাগ্যে যা আছে তাই হবে। সরিষার ছড়াগুলো একটু কালো হয়ে গেছে, কিন্তু সরিষা নষ্ট হয় নাই। অল্প কিছু সরিষা উঠিয়ে একটা কাপড় বিছিয়ে কাপড়ের উপর রেখেছি। গত বছর এই কাপড়টা সেলাই করেছিলাম। 3টা শাড়ি পাশাপাশি লম্বালম্বিভাবে সেলাই করেছি। অনেক বড় একটা জায়গা হয়েছে। এটা এখন জমিতে বিছিয়ে সরিষাগুলো কেটে কেটে ওখানে জড়ো করে রাখব। এরপরে সবগুলো সরিষা উঠানো হলে তারপর মাড়াই করব। আজ আমাদের একাদশী, এখনও স্নান করা হয় নাই। দুপুর প্রায় 12টা বেজে গেছে। আর বেশিক্ষণ থাকা যাবে না, রোদও প্রচুর। চলে যাব বাড়িতে। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি সবার জমিতে কোনো না কোনো রবি শস্য আছেই। এই হলো হেলনের ডালের গাছ। পুরা মাঠে সবাই হেলনের ডাল লাগিয়েছে। কোথাও কোথাও অন্য ফসলও আছে। এই হলো হেলনের ডালের কচি ছড়া। প্রায় সবার জমিতেই সরিষা আর হেলন একসাথে বুনেছিল, তো এখন সরিষা উঠিয়ে নিয়ে গেছে আর হেলন রয়ে গেছে। এবার হেলনের গাছ তরতর করে বড় হবে, ছড়া ধরবে, আবার ছড়া পাকলে এগুলি একটা একটা করে উঠিয়ে নিতে হবে। এরকম করে 2 মাস পর্যন্ত হেলনের ডালের ছড়া উঠাতে পারবে। পুরা পাথরটাতে প্রচুর হেলন হবে। আর 10-12 দিন পর থেকে হেলনের ডালের ছড়া উঠানোর কাজ শুরু হবে। এভাবে চলবে 2 মাস পর্যন্ত। যে ছড়াগুলো আপনাদেরকে দেখালাম, এগুলো 10-12 দিনের ভিতরে বাতি হয়ে পেকে যাবে। পাকলে হলুদ হয়ে যাবে। তখন একটা একটা করে বেছে বেছে ছড়া উঠিয়ে নিয়ে যাবে। তারপর রোদে একটু শুকিয়ে ছড়া থেকে ডাল বের করে নেবে। এটা হলো জালি কুমড়ো গাছ। আমাদের আঞ্চলিক ভাষায় এই কুমড়োকে ডি কুমড়ো বলে। খেতে অনেক সুস্বাদু, আর কুমড়ো গাছগুলো দেখতে হৃষ্টপুষ্ট লাগছে। এখানে প্রচুর কুমড়ো হবে। এগুলো হলো চীনা বাদাম গাছ। এই জমিতেও বাদামের ফলন হবে প্রচুর, কারণ বন্যা পরবর্তীতে জমিতে পলি মাটি বসেছে, এ কারণে ফসল ভালো হবে। এই বাদাম গাছের গোড়ার মাটির নিচে থাকবে বাদাম। এগুলি হলো বাত্তার শাক।
বাত্তার শাকে বীজ হয়ে গেছে, এগুলি আর খাওয়া যাবে না। দুপুর হয়ে গেছে, আর সরিষা উঠাবো না, বাড়ির দিকে চলে যাচ্ছি। আস্তে আস্তে আপনাদেরকে কিছু রবি শস্য দেখালাম। এই হলো আমাদের ঘরের উত্তর পাশ। এটা এই সাইডে ফাঁকা দেখা যায়, এখানে রান্নাঘর ছিল। চালের উপরে আম গাছ, কাঁঠাল গাছ, এগুলি পড়ে পড়ে চাল ভেঙে গেছে। এরপরে বৃষ্টির জল পড়ে বেড়া টেড়া সব নষ্ট হয়ে গেছে। তারপরেই আমরা ঘরটা ভেঙে ফেলে দিয়েছি। বাড়ি এসে প্রথমে ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিয়েছি। মাকড় আসার বাসায় একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল। চারিদিকে মাকড় আসার বাসা কিছু ভেঙে দিয়েছি, আর ঘরের ভিতরেও একটু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ধার, উঠোন এগুলি ঝাড়ু দেব। ধুলা বালিতে একাকার হয়ে আছে। সকালবেলায় বাড়ি এসেই কাপড় চোপড় চেঞ্জ করে জমির দিকে চলে গিয়েছিলাম। তখন আর কিছুই ঝাড়ু টাড়ু দেই নাই, কারণ রৌদ্র উঠলে কাজ করা যাবে না জমিতে। তো এখন রৌদ্র কড়া হওয়াতে ওখান থেকে চলে আসলাম। আর বাড়িতেও কাজ আছে, ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। রান্নাঘরের ভিটির উপরে একটা মাটির উনুন আছে। বন্যার জলে চুলাটা একেবারে তলিয়ে গেছে। তো এখন দেখি চুলাটাকে একটু রিপেয়ারিং করা যায় কি না। গোপালের মা দিদি বলছেন, চুলা এটা ঠিক করার দরকার নাই, যে কদিন থাকো আমাদের ঘরে রান্না করবে। তারপরেও আমি দেখি চুলাটা যদি ঠিক করা যায়, ওখানেই রান্নাবান্না করব। নিজের ঘর ভাঙ্গা হলেও স্বর্গ সমান। বন্যার সময় এত জল হয়েছে, ঘরের জানালার উপরের ফাট পর্যন্ত একেবারে পুরা জানালাই ডুবে গেছে। এত জল হয়েছে, সাগর মহাসাগরের মতো জল হয়ে গেছে। এখনও জলের দাগ আছে। এই সর্বনাশা বন্যায় মানুষের যে কি ক্ষতি হয়েছে। সবার ঘরে ধান, চাল, তারপর সরিষার তেল, যা যা আছে, কাপড় চোপড়, আসবাবপত্র সব নষ্ট হয়ে গেছে। 7-8 দিন জলের নিচে সব ডুবেছিল। আমরা যখন বাড়িতে ছিলাম তখন রান্নাঘরের ফ্লোরটা তেলতেলে ছিল। খালি পায়ে হাঁটতাম, স্যান্ডেল পায়ে দিয়ে ঘরে হাঁটতাম না। একেবারে একটা বালি পর্যন্ত পড়তে দিতাম না। আর সেই জায়গায় এখন কি অবস্থা হয়েছে। তারপরেও ওই ভিটি একটু পাকা থাকাতে বাড়ি এসে থাকতে পারছি, রান্না করে খেতে পারছি। যদি কাঁচা ভিটি হতো তাহলে কিন্তু ঘরের কোনো নিশানাই থাকতো না। রান্নাঘরটা না থাকাতে সবারই সুবিধা হয়েছে। সবাই অবাধে চলাচল করে, যার কারণে এত ধুলাবালি। তো এখানে মনে হয় কেউ কিছু রেখেছিল, আমি বুঝতে পারছি। অনেক ধুলাবালি, পাতা টাতা জ্বালানোর জন্য মনে হয় কুড়িয়ে এনে এখানে জমা করে রেখেছিল। তো পাতাগুলো নিয়ে গেছে, কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে রাখে নাই। একেবারেই ময়লা হয়ে আছে। ঘরের চারিদিকে ধারটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। এরপর চুলাটা লেপে মুছে পরিষ্কার করে নেব। তার জন্য মাটি লাগবে। জমি থেকে কিছু মাটি নিয়ে আসলাম। চুলাটার কি অবস্থা হয়েছে দেখুন। প্রতিবারে বাড়ি থেকে যাওয়ার সময় চুলাটাকে আমি 2টা টিন দিয়ে ঢেকে রাখি। বন্যার আগেও এরকম করে ঢেকে রেখে গিয়েছিলাম। বন্যার জলে টিনগুলো ভাসিয়ে নিয়ে গেছে, আর চুলাটাও একেবারে স্রোতের জলে ধুয়ে হাড় বের হয়ে আছে। এখন চুলাটাকে একটু রিপেয়ারিং করে নেব। পুকুরের জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। চুলা রিপেয়ারিংয়ের কাজে কলের জল ব্যবহার করব না। সাপ কলের জল যেটা আমরা খাই বা রান্না করি, ওটা ব্যবহার করব না। কারণ ওটা দিয়ে যদি চুলাটা লেপে দিই তাহলে কয়েকদিন পরে চুলাতে নোনা পড়ে যাবে, চুলাটা নষ্ট হয়ে যাবে। তার জন্য কষ্ট করে পুকুর থেকে জল নিয়ে আসলাম। জমি থেকে শুকনো চাকা চাকা মাটি এনেছিলাম।
মাটিগুলোকে একটা ইট দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এরপর জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এখন নরম হয়ে গেছে। এবার চুলাটাকে মনের মতো করে একটু ঠিক করে নেব। একটু সময় নিয়ে যদি ঠিক করতে পারতাম তাহলে একেবারে নতুন চুলার মতো হয়ে যেত। এখনও কতটুকু কি করতে পারি দেখি। আমাদের রান্নাঘরের ভিটি যখন পাকা করেছিলাম তখন চুলা তৈরি করার জন্য এই জায়গাটা কাঁচা রেখেছিলাম, এটা পাকা করি নাই। পরবর্তীতে চুলার ওই জায়গা থেকে সমান করে মাটি উঠিয়ে সব ফেলে দিয়েছি। এরপরে একটা মোটা প্লাস্টিক পেতে দিয়েছি যেন চুলা তৈরি করার পরে ভিতর থেকে কোনো প্রকারে জলীয় ভাব বের হয়ে না আসতে পারে এবং চুলাটা নষ্ট না হয়। ভালোভাবে প্লাস্টিক পেতে আবারও ওই গর্তটাতে মাটি ফেলেছি। এরপরে মাটিটা ভালো করে বসে গেলে তারপর চুলার পরিমাণ গর্ত করে চুলা তৈরি করেছি। অনেক বছর গিয়েছিল আমার ওই চুলায়। যারা মাটির চুলা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন চুলা অনেক সময় নোনা পড়ে নষ্ট হয়ে যায়, ঝরঝরে মাটিগুলো পড়ে যায়, চুলা ভেঙে যায়। আমার এই চুলা ভাঙে নাই, লোহার মতো শক্ত হয়েছিল। অনেক বছর গিয়েছিল ওই চুলায়। তার পরবর্তীতে আমরা যখন ঢাকায় চলে গিয়েছিলাম, রান্নাঘরও ভেঙে গেছে, তখন চুলাটা ভেঙে গেছে। ওই গর্তটা কিন্তু এখনও রয়ে গেছে। ওই গর্তটাতে আমি গত 2 বছর আগে এই চুলাটা বানিয়েছিলাম। গর্ত আর করা লাগে নাই। উপর দিয়ে শুধু ফ্রেমটা সুন্দর মতো মাটি দিয়ে বসিয়ে এই রকম চুলা তৈরি করেছিলাম। 2 বছর গিয়েছে। এবার বন্যাতে চুলাটা আবার ধুয়ে মুছে একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। এখন একটু লেপে মুছে পরিষ্কার করে নিচ্ছি। যে কয়দিন বাড়িতে থাকি রান্না করব, এরপরে যাওয়ার সময় আবার ভালো করে ঢেকে রেখে যাব। চুলার ভিতরে যেন বৃষ্টির জল না ঢুকতে পারে তার জন্য মুখের সামনে দিয়ে একটু উঁচা করে মাটির বেদি করে দিয়েছি। উনি স্নান করে এসে একটু জল খেয়েছে, এরপর একটা ক্ষীরা খেয়েছে, খেয়ে গোপালদের ঘরে শুয়ে আছে। তো আমি চুলাটা লেপে মুছে পরিষ্কার করে এরপর স্নান করব। এরপর একাদশীর আহার তৈরি করব। স্নান করে এসে গোপালদের ঘরে রান্না করেছি। শুধু সাগু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। 2টা আলু সিদ্ধ করে লবণ আর কাঁচামরিচ পোড়া মেখে একটু আলু ভর্তা বানিয়ে নিয়েছি। আর ক্ষীরা আছে, কলা আছে। কোনো রকমে আমাদের দুজনের একাদশীর আহার হয়ে যাবে। গোপালের মা দিদি কিছুটা ভাজা চীনাবাদাম দিয়েছেন আমাদেরকে খাওয়ার জন্য। তো এটা খাওয়ার পরে ওই বাদাম খাবো। এরপর জল খেয়ে আবার জমিতে চলে যাব। খেতে খুব ভালো লাগছে। আলু মাখাটা একটু ঝাল ঝাল করে করেছি। ওই সাগু দিয়ে মেখে খেতে দারুণ লাগছে। সাথে ক্ষীরা নিচ্ছি, আবার কলা নিচ্ছি। খুবই চমৎকার লাগছে। সব শেষে ভাজা বাদাম খাচ্ছি। থালা বাসন সব ধুয়ে মুছে পরিষ্কার করে জল খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম, 10 মিনিটের মতো। এরপর আবার জমিতে চলে আসলাম। এখন 3:30 বাজে। সন্ধ্যা পর্যন্ত যতটুকু উঠাতে পারি। আমাদের এইসব ফসল তেমন বেশি ভালো হয় না কখনোই, কারণ পরিচর্যার সময় আমরা বাড়িতে থাকি না। এবছর সবার সরিষা খুব ভালো হয়েছে। আমাদেরগুলি তেমন ভালো হয় নাই, তারপরেও মন্দের ভালো। প্রায় সন্ধ্যা হয়ে আসছে। সকাল থেকে এই পর্যন্ত অনেক সরিষা উঠিয়েছি। প্রায় জমির অর্ধেকের মতো সরিষা উঠানো হয়ে গেছে। কাপড়ের উপর সব রেখে গেলাম। আগামীকাল সকালবেলা এসে আবার উঠাবো। দুপুরের দিকে সরিষা মাড়াই করব। এরপরে যা থাকে ওটা বিকালের দিকে উঠাবো। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।